জলে চা পাতা দিল তে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রুটির কাজটা দেখতে লাগলো। রান্নাঘরের একপাশে পেঁয়াজে ছুরি চালাচ্ছে জেনি। পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছে, একটু পর সর্দি লাগার মতো নাক টানছে। অন্য পাশে সবজি কাটতে সাহায্য করছে রোজ। জিমিনের হাতেও আজ রুটি বেলার কাজটা জুটেছে। চার বোন সবাইকে ছুটি দিয়ে নিজেরাই সবার জন্য নাস্তার আয়োজন করছে। জেনির পেঁয়াজ কাটার অবস্থা দেখে খিলখিল করে হাসল তে। জেনির দিকে হাত পিত্তেশ করে বলল, বুবু, ছুরিটা আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি, তুমি এসে চাটা দেখো। জেনি ক্ষীণ সরে বাধা দিয়ে বলল, তুই আমার সামনে হাসবে না বলে দিলাম। আমার অবস্থা দেখে হো হো করে হাসতে লজ্জা করছে না? যা অন্য কাজ কর, তোর পেঁয়াজ আমি কাটতে পারবো। জেনির কথা শুনে পাশ থেকে রোজ বলল, বুঝলি, জেনি ফেবলিটা পাক্কা সংসারী হয়ে যাচ্ছে। দুই বোনের হাসি ঠাট্টা দেখে হেসে উঠল তে। এখানে আসার পর থেকে বনে বনে মিল বেড়েছে। আগের মতো যেই চুলোচুলির স্বভাব আর নেই, ঝগড়া নিয়ে মাতামাতিও নেই। সবার মধ্যে মিল মহব্বতের আমোদটা জোরদার ভাবে এসেছে। একসময় জেনির জ্বালাতনে তে প্রায় কেঁদে দিত। আজ সেই জেনি কত সুন্দর করে প্রতিটা কাজে সাহায্য করছে। চোখ জ্বলছে, নাকে ঝাঁঝ লাগছে, তবু টু শব্দ করেনি। ছুরি চালাতে পটু নয়, তবুও জেনি পটুতার পরিচয় দিয়ে যাচ্ছে। রান্নাঘরে এই তিন বোনের সাক্ষ্যতা দেখে তে স্বস্তি নিঃশ্বাস ফেলল। দাদা ভাই নেই, তবু কোনো কিছুই বিগড়ে যায়নি। সম্পর্কগুলো যেন আগের তুলনায় মজবুত হয়েছে। যেটুকু ফাটল ছিল সবটুকু বুঝে গেছে। তে চায়ের কাপ নামাতে থাকলে হঠাৎ সেলেনা এসে হাজির হলো। চুলার দিকে তাকিয়ে বলল, আমারে এক কাপ চা দিবি? সকাল সকাল চা খাইলে পরানটা কি যে শান্তি লাগে, কইবার পারমু না। তে ফিচলে হেসে সেলেনার কাপটা আগে রেডি করলো। দুধ চিনি মেশাতেই বলল, একটু নিমকি দি নাকি বিস্কুট খাবেন? খুশিতে আমোদে কত কত সেলেনা বল উঠল, আমারে ভালো কইরা চাটাই দে, নিমকি খাইবার পারমু না। এখন হাবি জাবি খাইলে নাস্তা খাইতে কষ্ট হইব। তে তাতে সাই জানিয়ে চুপচাপ চা বানাতে লাগলো। মেজমা এখন আগের মতো তিরিক্ষি মেজাজে থাকে না। বিষ বাক্য দিয়ে অন্যের মনে দগ্ধ করে না। দাদা ভাইয়ের সমস্ত কুটকর্ম সম্বন্ধে যেদিন জানতে পারলেন, সেদিন থেকেই বড়মার ভয়ে ভয়ে বদলে গেছে সে। বড়মার মধ্যে যেই আদর্শগত নীতিনিষ্ঠা আছে, সেটা দেখে ধীরে ধীরে সবাই কাবু হয়েছে। বড়মা সকলের কাছে মায়ের মতো, বোনের মতো ঘনিষ্ঠ হয়েছে। সম্মানের জায়গাটাও ওনার কম নয়। তে কাপের তলায় প্লেট দিয়ে চাটা এগিয়ে দিল। সেলিনা সেটা দুই হাতে ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, তোর চাটা খুব মজার হয়, মনে কিছু লইস না, পারলে বিকেলে এই বুড়িটারে এক কাপ চা দিস। বলেই গরম চায়ে ছোট করে চুমুক দিয়ে আবারও বলে উঠল, জামাই কইরে, সকাল থেকে এরে দেখি না, নাস্তা পানি কিছু দিছিলি নাকি খালি পেটে পোলাটা বাহির হইয়া গেছে? একটু বিব্রত মুখে হাসি দিল তে। ভোরের ওই ঘটনার পর মুখ দর্শন হয়নি, চাকুক নিচে থেকে দেখা দেয়নি। অন্য সময় হলে রান্নাঘর থেকে সবাইকে তাড়িয়ে নিজেই আড়ি কেড়ে বসত। সেলিনার উত্তরে স্বাভাবিক মুখে বলল, জাঙ্কুক বাইরে দৌড়াতে গিয়েছে। সেলিনা রান্নাঘর থেকে চলে গেলে নাস্তার বন্দোবস্ত সারলো। সব আইটেম ডাইনিং টেবিলে সাজিয়ে এসে দুপুরের খাবারের ব্যবস্থা হলো। সংসার হলে বুঝি এই এক দুশ্চিন্তা, আজকে রান্না করব, কোন পদ করব, খাবারটা সবার ভালো লাগবে তো? সবার খাওয়ার শেষে খেতে যাবে তে। সিঙ্কের নিচে গ্লাস ধুচ্ছে সে, তখনই পিছন থেকে ব্যস্ত পায়ে জিমিন এসে ঢুকলো। খালি জগটা ভরার জন্য ফিল্টারের ট্যাপটা ছাড়তেই বলল, তে, ভাইয়ের অবস্থা দেখেছিস? উফ, টিস্যুটা দেখলে গায়ে কাঁটা দেয়। রেজারটা এমনভাবে টেপে গেছে, জল দিয়ে আসতে গেলাম, তখন দেখি ওই অবস্থা। তুই চটপট হাতের কাজটা সেরে খেতে আয়, তোর শাশুড়ি কিন্তু চেঁচাবে। জলের জগটা ভর্তি করে চলে গেল জিমিন। রান্নাঘরটার ভিতর শূন্যতা ছেয়ে গেল। তে মুখ ফিরিয়ে খালি দরজাটার বাইরে তাকালো। জাঙ্কুককে এখান থেকে দেখা যাচ্ছে না, তার মানে জাঙ্কুক খেতেও নামেনি। বেখাপ বা ধাক্কাটা দেওয়ার জন্য ধিৎকার দিতে মন চাইছে। ছি ছি ছি, মানুষ যে রাগের বশে পশুর মতো বিকৃত হয়ে যায়, এটা তার নিকৃষ্ট উদাহরণ। কোকের বোতল নিয়ে স্টাডি চেয়ারে বসলো জাঙ্কুক। রুমটা জিহর,
দেওয়ালে দেওয়ালে জিহুর নিশানা আজও লেগে আছে। টুকরো টুকরো স্মৃতিগুলো রুমটার ভিতর আবদ্ধ। জাঙ্কুক বহুদিন পর জিহুর বদ্ধ রাজ্যে ঢুকলো। এখনো রুমটার বাতাসে যেন জিহুর গন্ধ রয়ে গেছে। মিটে ঘ্রাণটা জোরে নিঃশ্বাস নিলে একটু আধটু টের পাওয়া যায়। আবার এটা ভ্রম হতে পারে। ডেস্কটপ অন করে নিজের অফিসিয়াল পিসির সাথে কানেক্ট করে নিল। ইন্টারনেট কানেকশনটা চেক দিয়ে কিছু মেল দেখতে থাকলো। না, কিচ্ছু আসেনি। স্বস্তি নিঃশ্বাস ফেলতেই ডান পকেটে বিপ করে উঠল। পকেট থেকে প্রাইভেট ফোনটা বের করতেই স্ক্রিনে দেখলো সুগার নাম। কলটা রিসিভ করে সাদা এয়ারপোর্টে কানেক্ট করলে ওপাশ থেকে সুগা হাসি মুখে বলে উঠল, আছিস কোথায়, বাড়িতে না বাইরে? মাউস নাড়িয়ে কাজ করতেই জাঙ্কুক জবাব দিল, বাড়িতেই আছি, বাইরে কেন যাব? সুগা কথাটায় মজা পেয়ে বলল, এই রে, ভুলে গেছি দোস্ত, ভুলে গেছি। বাড়িতে মৌচাক থাকলে তুই অন্য জায়গায় কেন যাবি? হাসির আভাটা কপটভাবে মিলিয়ে গেল জাঙ্কুকের। গোমরা মুখে বলল, কথার লিমিটটা পজিশন মতো রাখিস সুগা। তেরা বাক্য বিশ্রী ইঙ্গিত আমার সহ্য হয় না। সুগা উল্টোটা বুঝে পেটও ভেসে উঠল। তার যেন হাসি থামছে না। সেটা শুনে জাঙ্কুক কপট রাগ দেখে বলে উঠল, এনাফ সুগা, আমার কিন্তু সত্যি ভালো লাগছে না। হাসি ঠেলে ঠুলে সামলালো সুগা। গলাটা হালকা একটু খাকার দিয়ে বলল, চল বন্ধু, ম্যাচিং ম্যাচিং শেরওয়ানি পরবি? জাঙ্কুক তির্যক হয়ে বলল, তোর মাথার তারগুলো এই লেভেলে নষ্ট হয়ে গেছে জানতাম না তো। আমাকে কোন অ্যাঙ্গেলে ব্যাচেলার পেলি? ঠিকঠাক মতো কাজটা সারলে বউ এতদিনে প্রেগনেন্ট হয়ে যেত। এইদিকে তুই শেরওয়ানি পরার জন্য ফোর্স করছিস। হো হো করে তুই কানে হাসির আওয়াজ এলো। সুগার হাসি শুনে এদিকে রাগও লাগছে, অন্যদিকে ভালো লাগছে। একই যন্ত্রণা। মাথাটা ডানে বামে নাড়িয়ে মৃদু হাসলো জাঙ্কুক। তখনই স্ক্রিনের উপর মেল নোটিফিকেশন এলো। আনরিড মেলটা দেখে সেখানে ক্লিক করলো জাঙ্কুক। বাফারিং করতে করতে ওপাশ থেকে বলল, তুই যাই বল, যেটাই বল, তুই যে আজীবন ব্যাচলারের খেতাবে থাকবি এটা তোকে গ্যারান্টি দিয়ে বলছি। তুই তো চান্দু পাল্টাবি না। যেই ফিগার করেছিস ওটার জন্য আরো 10 বছর ফ্রুত। জাঙ্কুক, কবে চাচ্চু ডাক শোনাবি? আরো টাইম নিবি নাকি? যখন শোনা শুরু করবি তখন বছরে বছরে শুনতে থাকবি। অপেক্ষা কর। কিছুক্ষণ লোডিং হওয়ার পর মেলটা ওপেন হলো। মেলের প্রথম লাইন দেখে কপালে অসংখ্য ভাঁজ পড়ল তার। কৌতূহল হয়ে নিচের ঠোঁটটা জোরালোভাবে কামড়ালো। মাউসে হাত রেখে স্ক্রিনের লেখাটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো জাঙ্কুক। শুধু পড়েই গেল, মুখ দিয়ে কথা বেরোনোর অবস্থা নেই। সুগা কিছুক্ষণ চুপ থেকে কোনো সাড়া পাচ্ছে না। কলটা কেটে গেল নাকি? কান থেকে ফোনটা নামালো। স্ক্রিনে তাকিয়ে দেখলো এখনো ডিউরেশন চলছে। কানে ফোন লাগিয়ে ফের সাড়া চাইলো সুগা। বারবার বলতে লাগলো, হ্যালো দোস্ত, তুই শুনছিস? রাগ করলি দোস্ত? জাঙ্কুক, তুই শুনছিস? হ্যালো হ্যালো। নেটওয়ার্কটাকে আবার সমস্যা করেছে। কথার মধ্যেই সাংঘাতিকভাবে ভরকে গেল সুগা। পরপর সজোরে কয়েকটা ঘুষি মারার আওয়াজ হলো। এরপর সব শুনশান। সাড়া নেই, শব্দ নেই, ঝিঝি পোকার মতো শূন্য অবস্থা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল সুগা। কিছুক্ষণ পর কান থেকে আস্তে আস্তে ফোনটা নামিয়ে ফেললো। সে কি স্পষ্টভাবে ঠিক শুনলো? জাঙ্কুক কি আসলেই, আই এম সরি সুগা, আই কান্ট অ্যাটেন্ড দ্য ওয়েডিং? জাঙ্কুক কি ঠিক এটাই বলেছে? বিয়ে বাড়ির চেহারাটা হঠাৎই বিধ্বস্ত হলো। কেউ আন্দাজও করতে পারল না এই মুহূর্তে কি হচ্ছে। সবার মুখের অবস্থা পাণ্ডুর মতো হয়ে গেছে। চেহারার সবটুকু আনন্দ গ্লানিতে পরিণত হয়েছে। কেউ স্বাভাবিক হতে পারছে না। জিন থমকানো দৃষ্টিতে চুপ হয়ে আছে। রঞ্জনের অবস্থাও বোবার মতো। বড় বউ ভয় কাতরের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের মুখ থেকে সঠিক তথ্য শোনার ইচ্ছা পোষণ করেছে। জাঙ্কুক কিছুই বলছে না। জিমিন ভয়ে ভয়ে চাহনিতে বারবার ঢোক গিলছে। থুতনিটা থরথর করে কাঁপছে, মাথাও কাজ করছে না। হঠাৎ কাঁধের উপর স্পর্শ পেলে বাম দিকে তাকায় জিমিন। চোখ একবার বন্ধ করে ওকে শান্ত থাকার ইঙ্গিত করে তের অভয় চেতনা দেখে চোখ ঝাপসা হয় জিমিনের। সাথে সাথে ঠোঁট কামড়ায় সে। তা দেখে না সূচকে মাথা নাড়ে ঠোঁট নাড়িয়ে বিনা শব্দে বলে, ঠান্ডা হও বুবু। জিমিন একটু শক্ত হয়। বড় একটা ঢোক গেলে নিজেকে আটকায়। তখনই পরিস্থিতি সামনে হঠাৎ নীরবতা ভাঙে জাঙ্কুক। কান থেকে ফোনটা নামিয়ে একে একে সবার দিকে তাকায়। কয়েক জোড়া দৃষ্টি
তার দিকে নিবদ্ধ আছে। উৎসুক চাহনিতে আসল ঘটনা জানার আকাঙ্ক্ষায় আছে সকলে। ফোনটা কেটে পকেটে রাখতে রাখতে স্বাভাবিক করে বলল, মাইনর ইনজুরি, টেনশনের কোনো কারণ নেই। বাম হাতের এলবোতে সামান্য ব্যথা পেয়েছে, স্ট্রিচের আশঙ্কা নেই। ওনারা আসছেন, আপনারা রেডি থাকুন। একসঙ্গে সবাই চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। বুকের উপর থেকে কয়েক টনের পাথর যেন নেমে গেল। অনেকক্ষণ পর শান্ত হলো সবাই। একটু আগে সুগার কাকার অ্যাক্সিডেন্টের খবর পেয়েছে। তার গাড়িটা বাইপাস রোডের কাছে একটা প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনার পর শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছিল। সুবিন আর ইয়নু খবরটা শোনার সাথে সাথে সুগার কাছে চলে যায়। এখন সুগার কাছে থেকে সবটুকু তথ্য জানার পর শান্ত হয় জাংকুক। বাড়ির সবাইকে তখন যে যার কাছে ব্যস্ত হতে বলে। জিমিন, তে, আয়ু দোতলার বারান্দায় দাঁড়িয়ে সব শুনতে পায়। বিয়ের ভারী সাজে পরিপূর্ণ জিমিনকে নিয়ে রুমে ফিরল তারা। বিউটিশিয়ান মেয়েরা বাকিদের সাজিয়ে দিচ্ছে তখন। আয়ু ও তে শুধু রেডি হতে বাকি ছিল। এবার সবকিছু ঠিকঠাক শুনে ননদ ভাবিও রেডি হতে লাগলো। তে যখন শাড়ি আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন পিছন থেকে টিটকারি মারলো আয়ু। হাসি দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাবধান ভাবি, আজকে কিন্তু সাবধানে থেকো। তোমাকে এই স্টাইলে দেখলে কিন্তু সর্বনাশ। ভাইয়া ডেফিনেটলি কন্ট্রোল হারাবে। আয়ুর কথা শুনে লজ্জায় অবাক হলো তে। কপট রাগ দেখিয়ে আয়ুর মাথায় আলতো একটা চাপড় মারলো। আয়ু মৃদু ব্যথায় ঠোঁট গোল করলে ওয়াশরুমে ঢুকলো তে। দরজা লাগাতে লাগাতে তে বলল, খুব বাজি হয়েছ, যেমন ভাই তেমনই বোন, দুটোই এক নম্বরের ফাজিল। তে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলে হাসতে লাগলো আয়ু। কাল হলুদ পর্ব শেষ হওয়ার পর তেকে ডেকে পাঠিয়েছিল জাংকুক। মনে মনে বিষয়টা নিয়ে বড় ভাইকে জানাবে বলে আয়ু তেকে বলেনি জাংকুকের ডেকে পাঠানোর কথা। আয়ু জানতো না ভাবি আর ভাইয়ের মধ্যে শীতল যুদ্ধ চলছে। আয়ু মজা করার উছিলায় জাংকুকের ক্ষোভ যেন একটা বেড়ে যায়। তেকে ডাকার সত্ত্বেও তে যখন আসলো না, সেই জিদে খাবারটা পর্যন্ত ছোঁয়নি। অপেক্ষা করতে করতে রাত 2টো বাজলো, 3টে বাজলো, একসময় 4টা পেরিয়ে যায়, তাও তে আসলো না। বিছানায় শুয়ে শুয়ে সারা রাত অপেক্ষা করেছে জাংকুক, তবু একটা সেকেন্ডের জন্য তে আসলো না। অন্ধকার রুমে বারবার দরজার দিকে তাকাচ্ছিল সে। এই বুঝি তে চুপ করে আসছে, কুটি কুটি পায়ে চুপ করে রুমে ঢুকছে। কিন্তু তে সত্যি আসেনি। তার সবটুকু চিন্তাকে জলাঞ্জলি দিয়ে তে তাকে কুৎসিতভাবে অবজ্ঞা করলো। এই অবজ্ঞা পেয়ে নীরবে চুপ হয়ে যায় জাংকুক। এই অবজ্ঞাপূর্ণ আচরণ, শক্ত অভিমান, তুমুল জেদ দেখে মুখের কথা হারিয়ে ফেললো। এ কি সেই তে যে একটা ডাক শুনলেই সবকিছু ছেড়ে ছুড়ে জাংকুকের কাছে ছুটে চলে আসতো? সেই তে কি তাকে আজ এভাবে উপেক্ষা করলো? ফজরের আজানটা দেওয়ার পর চোখ বুঝলো জাংকুক। কি এমন দোষ করেছিল? কেন ডাকার পরেও এলো না? পাগলের মতো জিভ ছুটিয়ে বেরোলো। গরমে অস্থির হয়ে শাড়ি কিনে আনলো, শেষ পর্যন্ত শাড়িটাও গায়ে দিল না। আর কত? চোখ খুলল জাংকুক। ডানে মুখ ফেরালো সে। খোলা জানলার বাইরে দৃষ্টি ফেলে সে ভাবতে লাগলো, রাতের সবটুকু অন্ধকার শুষে উদয়ীমান সূর্যটা পূব আকাশে উঠেছে। দারুণ তেজ, প্রখর লালিমা নিয়ে পৃথিবীর বুকে উদয় হচ্ছে। উদয়ের দৃশ্যটা শান্ত মনে ব্যথিত হৃদয়ে চুপচাপ দেখলো জাংকুক। মনের ভিতর থেকে ধরা গলায় সুর এলো, আমি কি তোমার কাছে তুচ্ছ হয়ে গেলাম? আমার সাথে কি করলে তে? আমাকে একবারও মানুষ বলে মনে হলো না। অপেক্ষার যন্ত্রণা তবুও সহ্য করতাম, তবুও সব কিছু ভুলে যেতাম, কিন্তু এত অপেক্ষার পরও তুমি এলে না। খয়েরি রংটা ঐশ্বর্যের মতো ফুটে আছে, যেন ঝলমলে আলোর মাঝে মনোরম কোনো অপসরী। শাড়িটা চমৎকারভাবে পড়েছে তে। আজ অন্য দিনের তুলনায় বেশ অন্যরকম সেজেছে। চোখের কোণ দুটো গাঢ় কাজলের ছোঁয়ায় রহস্যময় লাগছে। নরম ঠোঁট দুটোর উপর খয়েরি রঙের ছোঁয়া, হালকা ব্লাশের স্পর্শে গাল দুটো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। মাথার মধ্যভাগে সিঁথি তুলে চুলগুলো ছেড়ে দিয়েছে। দুই পাশ থেকে কিছু চুল পেঁচিয়ে মাথার পিছনে আটকে দিয়েছে। অসংখ্য বড় বড় লাল গোলাপ দিয়ে মাথার পিছনটা সারিবদ্ধভাবে এঁটে দিয়েছে। কানে ঝুলছে খয়েরি রঙের দুল। কাঁচ কাটা রেশমি চুড়িতে হাত দুটো পরিপূর্ণ। তের সাজ রূপ লাবণ্য দেখে বিমোহিত হয়ে আছে আয়ু। চোখে আশ্চর্যজনক চাহনি রেখে তাকিয়ে আছে। নিচের সোনালি লেহেঙ্গাটা দুই হাতে ধরে তের সামনে আসলো সে। তেকে আপাত মস্তক দেখতে দেখতে
মুগ্ধ গলায় বলল, আমার কথা বিশ্বাস করো ভাবি, তোমাকে সব চাইতে সুন্দর লাগছে। আমি নিজে মেয়ে হয়েও তোমার উপর ইমপ্রেসড। তুমি বেয়ার ফেস যতটা সুন্দরী, তোমাকে মেক ওভারের পর আরো মারাত্মক লাগছে। একটা কথা মিথ্যা বলছি না। লজ্জায় মাথা নামালো তে। তাকে আসলে সুন্দর লাগছে। একবার কি জাঙ্কুকের কাছে যাবে? বুবু যেদিন আংটি বদল হলো সেদিন রাতে অন্ধকার মুহূর্তে জাঙ্কুকের গলায় চুমু খেয়েছিল। মাদক কণ্ঠে অদ্ভুত নেশার মতো বলেছিল, তোমাকে রানীনগরের রানীর মতো লাগছে। তোমার পাশে আমাকে মানাচ্ছে না, নিজেকে ক্ষুদ্র প্রজার মতো লাগছে। এই সামান্য প্রজা তোমাকে চুমু খাচ্ছে। ইস, এটা তো ঠিক হলো না। হঠাৎ চিন্তার দুনিয়া থেকে বাস্তবে ফিরল তে। আয়ু তার ডান হাত ধরে ভাবি ভাবি বলে ডাকছে। সদ্ভিদ ফিরে পেতে একটু অপ্রস্তুত হলো তে। পরক্ষণে শান্ত গলায় বলল, তুমি যাও, আমি হাতের কাজটা শেষ করে এক্ষুনি নিচে আসছি, ঠিক আছে? আয়ু হাসিতে বলল, আচ্ছা ঠিক আছে, জলদি এসো। আয়ু রুম থেকে চলে যেতেই তে রুম থেকে বেরোলো। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে ডানে বামে তাকালো। আয়ু বা আইরিন কেউই নেই। বুকের সাহস ঝুঁকিয়ে পায়ে পায়ে সাদা দরজার কাছে আসলো। দরজার আজ বন্ধ। নব মজুর দিতে গিয়ে আচমকা থমকালোতে। কানের জোরে জোরে সেই কথাগুলো বেজে উঠল। কোথাও গুরুত্বপূর্ণ কথা চললে সবসময় নক করে ঢুকতে হয়। কথাটা মাথায় রাখবে, দ্বিতীয়বার রিপিট করব না। নব থেকে হাত সরালো। নিজের রুম হওয়ার সত্ত্বেও আজ বাইরের মানুষের মতো দরজা নক করলো। টুক টুক শব্দ করার পর যখন ভিতর থেকে কোনো আওয়াজ এলো না, তখন নব মুচড়ে দরজা খুললোতে ভিতরে দৃষ্টি ফেললো। রুম খালি, জাঙ্কুক নেই। বিয়ের পর বিদায় পর্ব শুরু হলো জিমিনের। সবটুকু স্মৃতি মায়ের কাছে, পরিবারের কাছে, নিজের ছোট্ট গ্রামের কাছে ফেলে গেল। চিরদিনের জন্য অন্য বাড়িতে আশ্রয় নিল সে। বুক উজাড় করে অশ্রু নিয়ে নতুন সংসারের দিকে এগোলো। সুগার হাত ধরে নতুন জীবনে পাড়ি দিল। পুরনো জীবনকে ফেলে নতুনত্বকে হাত বাড়িয়ে ছুঁল। বিদায়ের পর অতীতের কমকমে ভাবটা কেটে যেতে লাগলো। এক পর্যায়ে বাড়ির মানুষ ছাড়া আর কেউই অবশিষ্ট রইল না। জিমিনের বিদায়ের পর রোজের মনটাও নুয়ে গেছে। এবার গ্রামে ফিরলে আর একসাথে কলেজ যাওয়া হবে না। সেই শৈশবের স্মৃতিগুলো অনেক মনে পড়ছে আজ। সবার মনে আজ দুঃখ দুঃখ ভাব। গুমটপূর্ণ পরিবেশটা অনুকূল করার জন্য জনু একটু আয়োজন করলো। বাড়ির লন সাইডে কাঠ লাকড়ি এনে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। সবুজ সবুজ ঘাসের উপর মাদুর পেতে সবাইকে উপস্থিত করলো। ঘোষণা দিল, আজ রাতটা একটু আড্ডায় কাটুক, সবার মন এই উছলে একটু ভালো হোক। এমন চমৎকার সিদ্ধান্ত শুনে সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসলো। সবাই এসেছে, কিন্তু কেউই জাঙ্কুকে খুঁজে পেল না। তেকে ধরে বেঁধে বসিয়েছে। আয়ুর প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা হচ্ছে বলে সেও আসতে পারেনি। ওষুধ খেয়ে ঘুমানোর জন্য চেষ্টা করছে। এদিকে আলোচনার প্রথম বার্তাটা আজ ইয়নুই শুরু করলো। আজকে জ্যোৎস্না রাত, দেখছো সবাই কি বিউটিফুল লাগছে। আচ্ছা, একটু মিউজিক হলে কেমন হয়? আমি বাজাই। ইয়নুর কথায় কোনো মেয়ে সাড়া দিল না। তাদের গম্ভীর ভাব দেখে সুবিন ফট করে বলল, এক একটার চেহারা দেখলে মনটা চাই ঝাড়ু আয়না পিটায়। এই তোদের কি হয়েছে রে? ওইদিকে সুগা হালা বউ পাইয়া ফুর্তি করতেছে, আর তোরা কেন কচুর মতো থপথপ করতেছস? সুবিনের কথা শুনে আইরিন চোখ গরম করলো। তীব্র রাগে বলে উঠল, তোমার মুখে লাগাম দাও। এ কি ধরনের কথা? ছি, এখানে যে ভাবি বসে আছে সেটা কি এখন চিল্লিয়ে বোঝাতে হবে নাকি? ব্যাপারটা খেয়াল করতেই জিভ কামড়ালো সুবিন। ডান কানটা ধরে আফসোস সুরে বলল, তবা তবা, এই রে, ছি, আমি তো খেয়ালই করিনি। ভাবি, কিচ্ছু মনে করেন না। তে অন্য মনস্ক হয়ে আগুনের দিকে তাকিয়ে আছে। সুবিন ওকে কি বলেছে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তেকে এভাবে দেখে সুবিন রনুর দিকে তাকালো, ইশারা করে বলল, কি হয়েছে রে? জানি না মামা। এবার দুজনে বাকিদের দিকে তাকালো। এখন তে বাদে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাই করছে। সুবিন এবার কণ্ঠ নামিয়ে ভদ্রভাবে ডাকলো, ভাবি, ভাবি শুনছেন? জি জি ভাইয়া। জাঙ্কুক কি আপনাকে কিছু বলেছে? 1 মিনিটের মতো নীরব রইল তে। কি উত্তর দেবে সেটা নিয়ে দ্বিধায় পড়ল। শেষে আমতা আমতা করে বলল, না না তো কিছুই বলেনি। কিছু কি বলার ছিল? সুবিন বহু দিনের কথাটা আজ সুযোগ বুঝে জিজ্ঞেস করলো, মাইন্ড না করলে একটা কথা বলবো? এই প্রশ্নটা অনেকদিন থেকে মাথায় ঘুরঘুর করছে, বাট আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। বিয়ের সময়
জাঙ্কুকের প্রফেশনটা আমরা সিক্রেট রেখেছিলাম। বলতে পারেন আমরা আপনাকে ইচ্ছে করেই জানাইনি। আপনি কি এই ম্যাটারটা নিয়ে জাঙ্কুকের উপর রাগটা করেছেন নাকি? তে ওর কথাটা ঠিকঠাকভাবে না বুঝলে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আপনার কথা বুঝিনি সুবিন ভাই, যদি একটু বুঝিয়ে বলতেন। গলা খাঁকারি দিল সুবিন। যতটা নম্র হওয়া যায় ততটা বিনম্রভাবে বলল, কেন ভাবি, কথাটা আপনাকে ছোট করে বলছি না, যেহেতু আপনি শুনতে চাইছেন তাই একটু বুঝিয়ে বলছি। হাজব্যান্ড নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে আলাদা আলাদা চিন্তা থাকে। সবাই চায় তার পার্টনার একটু মনের মতো হোক। এখন কথা হলো, জাঙ্কুকের ব্যাপারটা আপনি অন্যভাবে নিচ্ছেন না তো, যেটা আপনাদের সম্পর্কে ফাটল আনছে? আপনি রাগ করিয়েন না, কথাগুলো সবার সামনে বলতেছি, কারণ এখানে সবাই আমরাই আছি। যদি কোনো প্রবলেম হয় আমরা সলিউশন দিতে পারি। সুবিনের কথাটা শেষ হতেই আইরিন বলে উঠল, প্লিজ ভাবি, তোমাদের সমস্যাটা আমাদের বলতে পারো, আমরা তো বাইরের লোক না। তুমি আমাদের সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আমরা কখনো কথা পাচার করব না। ভাইয়াকে অনেক জিজ্ঞেস করেছি, অনেক বলেছি, কেন সে তোমাকে ইগনোর করে। ভাইয়া বলেনি। প্লিজ তুমি বলো। চুপ করে থাকলে সব কিছু নষ্ট হয়ে যায় ভাবি। সামান্য অ্যাপ্রোচের জন্য বিরাট ক্লাস হয়ে যায়। আইরিনের কথা থামিয়ে পাশ থেকে জেনে কথা টেনে বলে উঠল, তুই একটা মূর্খের মতো কাজ করেছিস। আজীবন তো হ্যাপলার মতো থাকলি, এখনো কি চালাক হতে পারবি না? ছাগলের মতো বুদ্ধি নিয়ে থাকলে চলবে? ভাইয়ের কার্ডটা যেভাবে ফিরিয়ে দিলি, মন চাইছিল হাত ঘুরিয়ে এক চড় লাগায়। জনে জনে সবার কথা শোনার পর চুপ থাকলো তে। নিজের আসল কথাটা সাজিয়ে গুছিয়ে স্পষ্ট আকারে বলল, রাত 3টা বাজে, ভয়ে আমি অস্থির। ইদানিং ওনাকে কিনে যেন টেনশন করতে দেখি। জিজ্ঞেস করলে কিছুই বলেন না, কথা ঘোরান। ওই রাতের বেলা যখন একা একা ওনাকে খুঁজতে বের হলাম, আমার অবস্থা তখন কেমন ছিল আমি জানি। ভয় নিয়ে ছাদে গেলাম। উনি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন উনি আমাকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছেন। আমাকে যদি বিয়ে না করতেন তাহলে আমি অভিশাপ হয়ে আসতাম না। আমার মন্দ কপালের জন্য জিহো মারা গেছে। উনি চাইলে শহরের একজন সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন, করেননি। লিসার মতো চরিত্রহীনা আমার চেয়ে বহুগুণ যোগ্য। আমি তোমাদের জাঙ্কুক ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে গেছি, যেই বোঝার জন্য উনি টেনশনে বাঁচেন না। ওনাকে আমাদের গ্রামে এনেছে দেখে মাকে সম্পূর্ণ দোষী বানিয়ে দিলেন। উনি বুঝিয়ে দিলেন আমি একটা গাধা, আমি শুধু ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারি। আমি যদি সুন্দর না হতাম, যদি ওনাকে বশ না করতাম, তাহলে উনি ভুলেও তাকাতেন না। ওনার মতো নেভির স্পেশাল ফোর্সের মানুষ গন্ড মূর্খ মেয়েকে বিয়ে করে আফসোস করছেন। এইটুকু বলতেই জেনির দিকে তাকালোতে সংযত গলায় বলে উঠল, জেনি বাবু, আমি আসলে একটা মূর্খ। পড়াশোনায় বা কতটুকু করেছি, মানুষ শুনলে হাসতে হাসতে মরেই যাবে। মাত্র ম্যাট্রিক পাস করিনি, অথচ বড় পদের মানুষকে পটিয়ে একেবারে বিয়ে করে ফেলেছি। দীর্ঘদিন পর এক অদেখা সত্যের মুখোমুখি হলো সবাই। লজ্জায় আক্রোশে কাচমাচু করে মুখ নামিয়ে ফেলল। তের এক একটা কথা, বাক্য, শব্দ সঠিক, কোনো অংশেই অযৌক্তিকতা নেই। জাঙ্কুকে বিয়ের পর তের সব কিছু বদলে গেছে। নিজের পড়াশোনাটা নিয়ে ভুলেও জাঙ্কুকের কাছে আবদার করেনি। তার বয়স অল্প ছিল, নানা বিষয় নিয়ে সমস্যায় পড়তো। তখনও জাঙ্কুক পাশে ছিল না। গ্রাম থেকে শহরে ফেরার পর স্বাভাবিক ছিল তে। সে যে এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যুদ্ধ করছিল, এগুলো কেউ বোঝেনি। একটা ভিন্ন পরিবেশ থেকে আসার পর সহজভাবে নিজেকে জড়ানো যায় না, তবুও নিজেকে গুটিয়ে মুড়িয়ে ভাঙচুর করে যেভাবে সব কিছুর সাথে মেলানো যায় সেরকম খাপে খাপে মিলিয়ে যেতে। যেই মোবাইল ফোনের সে আওতায় ছিল না, সেটাও সে শিখেছে, নানান কিছু শিখেছে। তের কথা শোনার পর সবাই যেন মুখ থুবড়ে পড়েছে। সেখান থেকে মুখ তোলার ক্ষমতা তাদের নেই। তে সবাইকে নীরব দেখে নিজে বলে উঠল, আপনাদের ভাইয়া স্বভাবে, গুণে, কাজে সব কিছুতে পটু, তার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি এটাও বলবো, সে যথেষ্ট অমায়িক। তার বুদ্ধি, তার কাজ দারুণ চৌকস। কিন্তু এই বুদ্ধিমান মানুষটা আমার মতো মূর্খকে বিয়ে করে বড্ড পস্তাচ্ছে। সম্ভবত আমাকে নিয়ে তার সাময়িক মোহ ছিল, সেই মোহ আর নেই। নইলে এমন ধরনের কথা তিনি বলতে পারতেন না। আমি কখনোই ওনার জন্য পাগল ছিলাম না। আমার দাদা যদি ওই দিন বিয়েতে অমত করতো, আমি সেটাই মাথা পেতে নিতাম। আমি আমার দাদাকে আমার অভিভাবকের মতো সম্মান করতাম। সে আজ নেই, তা নিয়েও আমার কষ্ট নেই। আমার দাদা আমাকে কোনোদিনও কষ্ট দেয়নি। বিয়ের পর
তোমাদের ভাইকে চিনলাম। ওনাকে আমার দাদার চাইতেও বেশি সম্মান করতাম। সম্মানটা আপনা আপনি ওনার প্রতি চলে আসতো। উনি আমাকে অযত্ন করেননি, বট গাছের ছায়ার মতো আমাকে আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির জন্য আমাকে শক্ত হতে শিখিয়েছেন। আমি চেষ্টা করেছি, সেই চেষ্টা এখনো করে যাচ্ছি। আমি থামিনি, কিন্তু ওনার কাছ থেকে ওই কথাগুলো তাহলে ছুরির মতো লেগেছিল। বাইরের আঘাতটা সবাই দেখতে পায়, কিন্তু ভিতরের ক্ষতটা কয়জন বোঝে? আমাকে শান্ত দেখাচ্ছে না, আমি শান্তিতে নেই। সোজা ভাষায় বলে দিলাম, আমার মনটা একদমই ভালো নেই। সবাইকে মুখের উপর কথা শুনে উঠে পড়ল তে। 1 সেকেন্ড অপেক্ষা না করে সেখান থেকে হনহন করে চলে গেল। আগুনের পাশ থেকে সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। যেতে যেতে হাত উঠিয়ে চোখ ডলার দৃশ্যটা সবার নজরে পড়ল। সিঁড়ি পেরিয়ে দরজা ডিঙিয়ে মিলিয়ে গেল তে। নিস্তব্ধ পরিবেশের ভিতর হঠাৎ রোজ মুখ খুলল। বহুদিন পুরনো কথাটা চোখ নিচু করে বলতে থাকলো। যাদের হাতে পিস্তল বন্দুক থাকে তে ওদের ছোট থেকে দেখতে পারতো না। ও ভাবতো যারা মানুষ মারতে জানে তাদের ভিতরে মন নেই, ওরা ভালোবাসতে জানে না, ওরা আজীবন পাষাণ থাকে, মানুষের মূল্য দিতে জানে না। হয়তো এই কারণেই জাঙ্কুক ভাইয়ার প্রতি প্রথম প্রথম ক্ষোভ ছিল। কিন্তু এখন যা শুনলাম তাতে আমার বোনের কোনো দোষ নেই। দোষ তোমাদের। মুখ ফসকে বেফাস কথাটা আটকালো রোজ। গরম মুহূর্তে অপ্রীতিকর কথাটা বলা উচিত না। দেখতে দেখতেই পুরো 48 ঘন্টা পেরিয়ে গেল। 2 দিন ও 2 রাত শেষে গ্রামে ফেরার উদ্যোগ চলল। বড় বউ এবার গ্রামে ফিরবেন। আগামীকাল বিকেল 4টার দিকে রওনা দিবেন। একটু একটু সব পাট গুছিয়ে নিচ্ছেন তিনি। রোজ ও জেনিও নিজ নিজ জিনিসপত্র গোছগাছ করা শুরু করে দিয়েছে। জিন শত বাধা দেওয়ার সত্ত্বেও বড় বউ ইয়ঞ্জুন কিছুতেই রাজি হলো না। জিন অনেক জোরাজুরি করে বলল, আর কটা দিন থেকে যান ভাবি, গ্রামে তো কেউ নেই, একা একা সময় কাটবে, থাকুন ভাবি, কিছুদিন পর যাবেন। বড় বউ পুরোপুরি নাচর বান্দার মতো বলল, আবার আসবো আপা, এবার তো অনেকদিন থেকে গেলাম, বাড়ির কথা খুব মনে পড়ছে। এভাবে তো বেশি দিন বাইরে কাটাইনি, গেরস্থান বাড়ি ফেলে আসাটাও তো চিন্তার বিষয়। এখানে এসেও রাত ভোর ওখানকার চিন্তায় থাকতাম, এভাবে থাকা যায় বলুন? এবার যাই, আবারও না হয় আসবো, মেয়ে তো আপনার কাছে রেখে গেলাম। জিনের কথা কোনোভাবেই টিকলো না। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত হলো। সবাই যার যার আসন নিয়ে খেতে বসলো। কেবল আসলো না শুধুমাত্র জাঙ্কুক। তে বিষয়টা লক্ষ্য করার পর যিশুর কাছে আড়ালে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কি খেতে আসবেন না? ওনার খাবার কি রুমে পাঠিয়ে দেবো? যিশু চটপট গলায় বলল, ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি ভাবি, সে তো বেঘরে ঘুমাচ্ছে। সারা রাত কম্পিউটারের সামনে বসে বসে কি যেন করেছে, রাতে এক ফোঁটাও ঘুমায়নি। যিশুর কথায় উদ্বিগ্ন হলো তে কতটা কৌশলের সাথে জিজ্ঞেস করলো, সারা রাত গেমস খেললে ওই মানুষ কি তাড়াতাড়ি উঠবে? ঘুমাক, আমি তাহলে যাচ্ছি না। জলের গ্লাসের চুমুক দিতে গিয়েও থেমে গেল যিশু। তের দিকে তাকিয়ে বলল, ভাবি ভাইয়া গেমস খেলেনি, নিজের চোখে দেখেছি অফিসিয়াল কিছু কাজ নিয়ে নাড়াচাড়ি করছে। আমি তো আড্ডা দিতে গিয়ে ফেরত এসেছি। ভাইয়া তো 2 দিন ধরে ঘুমায়নি ভাবি, জিহোর রুমে বসে বসে পিসি চালাচ্ছে। বিগত 2 রাত ধরে জাঙ্কুক রুমে আসে না। বিয়ের রাতে সবাইকে যখন শক্ত কথা বলে এলো তখন রুমে ফিরেছিল তে। রাত তখন 10টা বাজে। খাবার না খেয়ে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি। যখন ঘুম ভাঙে তখন দেখে জাঙ্কুক রুমে নেই। নিচে গিয়ে জানতে পারে জাঙ্কুক গুরুত্বপূর্ণ কাজের জন্য মিনহোর সাথে বাইরে গেছে। নাস্তা খেয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু কখন আসবে বলে যায়নি। যিশুর সম্পূর্ণ কথা শোনার পর নাস্তার প্লেট সাজালো তে। যেহেতু এখনো সে ঘুমিয়ে আছে তাই নিজেই এই ফাঁকে প্লেট নিয়ে চলে গেল। খুব সকালে ঘুম থেকে উঠে যায় জাঙ্কুক। আজই প্রথম ব্যতিক্রম দেখলো। জাঙ্কুক যেন আগের মতো সেই জাঙ্কুকটা আর নেই। ভাবলে বড্ড হাসি পায়। সম্পর্ক বুঝি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আগের মতো সময় থাকে না, না থাকে মুহূর্ত। তে মাঝে মাঝে মনে হয় সে বুঝি পুরনো হয়ে গেছে। দৈনন্দিন জীবনের অভ্যাস পোশাকের মতো ময়লা হয়ে যায় শেষে। তার গুরুত্ব এখন কোথাও নেই। ব্যাপারটা এমন, ব্যবহার শেষ, এবার ডাস্টবিনে থাকো। নাস্তার প্লেট নিয়ে দরজার কাছে আসলো। ডান হাতে প্লেটটা ধরে
বাম হাত দিয়ে নবটা মোচড় দিল। রুমে ঢুকে দরজা বন্ধ করে প্লেট সহ সামনে তাকাতেই বিছানার দিকে নজর পড়ল। লম্বা হয়ে ঘুমিয়ে আছে জাংকুক। দেখেই বোঝা যাচ্ছে গণ্যমান্য ব্যক্তিটা গভীর ঘুমে বিভোর। এই ঘুমে আপাতত হুঁশ জ্ঞান থাকা একদম ভুল চিন্তা। তে নাস্তার প্লেটটা টেবিলের উপরে রেখে রুমের জানলার কাছে গেল। দুই হাতে পর্দাটা দুই দিকে সরিয়ে দিতেই এক ফালি সোনালি আলো বিছানার উপরে পড়ল। সাদা বিছানার উপর আলোর তির্যক রেখাটা তেজরা হয়ে পড়ছে। তে জানলা থেকে সরে এসে বিছানায় বসে পড়ল। হাত দুটো বুকের উপর আড়াআড়ি ভঙ্গিতে রেখেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই, পরনে শুধুমাত্র ব্রাউন ট্রাউজার। উন্মুক্ত বুকটা নিঃশ্বাসের জন্য ফুলে ফুলে উঠছে। বুকের খাপে খাপে 6টা ভাঁজ দেখা যাচ্ছে। যখন ওই বুকটার ভিতর মাথা লুকিয়ে ঘুমাতো, চতুর্দিকের বাউন্ডারি দেওয়ালের মতো অদৃশ্য নিরাপত্তা অনুভব করত। আজও ইচ্ছে করছে ঘুমান্ত মানুষটার বুকে মাথা রেখে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরতে, সকালের মিষ্টি রোদকে সাঙ্গ করে কপালে চুমুকে দিতে। জাংকুককে দেখতে দেখতে মুখ নিচু করল তে। ডান হাতটা বালিশের উপরে ভর দিয়ে জাংকুকের দিকে ঝুঁকলো। পা হাত এগিয়ে সেফ গালটায় স্পর্শ করলো। নরম হাতের নরম চামড়ার ধারালো সেফের খোঁজা লাগছে। অদ্ভুত ভালো লাগে শিউরে উঠল তে। ঘুমন্ত অবস্থায় সুযোগ লুফে নেওয়ার জন্য মনটা আনচান করছে। একটু ছুঁয়ে দিলে কি জেগে যাবে? ঘুমো ঘুমো চোখ মেলে আধো আধো চাহনিতে তাকিয়ে থাকবে। চোখটা বন্ধ করল তে। কপালে ঠিক মাঝখানে সবটুকু ভর ছেড়ে দিয়ে প্রগাঢ়ভাবে চুমু খেলো। জাংকুক ঘুমের ভিতর নড়ে চড়ে চোখ খুলতে চাইল, কিন্তু ঘুমের চোটে চোখের পাতা টেনে টুনে খুলতে পারছে না। তে চোখ বন্ধ করে কপালের মধ্যিখানটায় চুমু খেলো। ব্যাকুল রূপে পাগলের মতোই হোক বা উন্মাদের মতো জাংকুকের মুখটা দুই হাতে ধরল। একটা দুটো অসংখ্য চুমু সারা মুখ জুড়ে খেলো। চোখের পাতায়, নাকের ডগায়, দুটো গালে ভরিয়ে আদর দিল। জাংকুক ভুরু কুচকে ছোট ছোট চোখে তাকালো। আধো আধো গলায় ঘুম জড়িয়ে বলল, ঘুমাবো। ছোট্ট শিশুর মতো নাদান লাগলো, যার ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রচুর বিরক্ত হয়ে গেছে। ঘুমন্ত জাংকুকের মুখটা যেন সবটুকু শুদ্ধ জড়িয়ে রেখেছে। মিশ্র অনুভূতি শিকার হয়ে তে হাসি হাসি চোখে তাকালো। গাল দুটো শক্ত করে ধরে ঘাড়টা কিঞ্চিত কাত করলো তে। দুটো সোয়াকৃতির ঠোঁট দুটোর মাঝে নিজের কোমল ঠোঁটজোড়া গভীর থেকে গভীরতম পর্যায়ে মিলিয়ে দিল। আধো আধো ঘুমের ভিতর কিছু আঁকড়ে ধরার মতো অথর দুটো নিজের করে নিল। নিঃশ্বাস আটকে আসার মতো বুক ফুলে উঠল জাংকুকের। নিঃশ্বাসটা তৎক্ষণাৎ স্বাভাবিক হতেই আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চিকন পিঠের উপর দুই হাত রেখে সুকোমল দেহটা বুকের সাথে মিশিয়ে নিল। জানলা দিয়ে স্নিগ্ধ সকালের হাওয়া ঢুকছে। তের আলগোছে পাকানো খোপা থেকে ছোট ছোট চুল কানের পাশ পেয়ে জাংকুকের গালে লাগছে। পিঠ থেকে হাত দুটো সরিয়ে তের মুখটা ধরল জাংকুক। ধরেই আলতো করে হোষ্ঠজোড়া মুক্ত করে দিল। চোখ দুটো খুলল তে। সরাসরি জাংকুকের দিকে নরম দৃষ্টি পড়ল। ঘুমো ঘুমো চোখে জড়ানো গলায় বলল, আমার উপর রেগে আছো কেন? তে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চুপ করে থাকলো। তা দেখতে পেয়ে বালিশ থেকে মাথা তুলল জাংকুক। সোজা তের ডান গালে বাম গালে পরপর চুমু খেলো। ফের বালিশে মাথা রেখে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, বলো রাগ করেছো কেন? তে স্থির দৃষ্টিতে শুধু ঢোক গেল, কোনো জবাব দিয়ে করলো না। জাংকুকের বাঁ গালে ক্ষতটা নিবিড়ভাবে দেখতে লাগলো। গালটা চলের কাছে খানিকটা কেটে গিয়েছে। জায়গাটা শুকিয়ে গেলেও এখনো চতুর্দিকের চামড়াটা লাল হয়ে আছে। তের চুপটি দেখে আবারও জাংকুক বলল, কাল বিকেলেই চলে যাব, সব ছুটি বাতিল করেছি। আমার মুখ দেখলে তোমার বিরক্ত লাগে। এবার স্বস্তি দিলাম। কিমতেও এক ধাক্কায় বুক থেকে উঠল তে। বিছানার পাশে থাকা গ্লাস ও জগটা দেখে এক আছাড় মারল। বিকট গর্জনে চুরমার হলো ফ্লোরে। জাংকুক বালিশ থেকে ধরফড়িয়ে উঠে বসলো। চরম বিরক্ত নিয়ে ভুরু দুটো কুচকে ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো চূর্ণ বিচূর্ণ টুকরো পড়ে আছে। ভুরু কুচকানো অবস্থায় তের দিকে তাকালো। পা দুটো বিছানা থেকে ফ্লোরে রেখে বলল, সমস্যা কি? রুমের জিনিসপত্র বেহুদা ভাঙছো কেন? কিছু বলিনি দেখে খুব উড়ছো তাই না? বুকে ভয় বলতে কিছু নেই। তে গর্জনের সাথে চেঁচাতে গিয়েও
নিজেকে সংবরণ করলো। ডান হাতের উল্টো পিঠে ঠোঁটজোড়া এমনভাবে ডলতে লাগলো যেন সে অপরাধজনক কিছু করে ফেলেছে। রাগ দেখিয়ে চিপিয়ে চিপিয়ে বলল, প্রত্যেকবার আমি আপনার কাছে ফিরবো কেন? আপনি কি আমার কাছে আসতে জানেন না? একবার আমাকে ডেকেছিলেন, কাউকে বলে পাঠিয়েছিলেন যা ডেকে আসতে বলেছিলেন এমন। এখন আপনি মধু মিশে বলছেন কাল বিকেলে বিদায় হবেন। কেন? কি বোঝাতে চাইছেন আপনি? আমি আপনাকে খুব অমূল্য করেছি, মানে এটা বোঝাতে চাইছেন আমার জন্য আপনি এ বাড়িতেও শান্তি পাচ্ছেন না, এই জন্য ছুটি বাতিল করে চলে যাচ্ছেন? ঠিক আছে, বেশ, আমিও খুশি হলাম। আমি প্রচণ্ড খুশি হয়েছি। বিশেষ মাননীয় জনাব জন জাংকুক, আমি আসলে খুব খুশি হয়েছি। আপনি এবার বিদায় হন। আপনার এইসব নাটক আমার আর সহ্য হচ্ছে না। যান, আবার ঢং থেকে চলে যান, আবার তামাশা করে আসুন, আবার কাজের তাল বাহানা দেখিয়ে বিদে হন। এগুলো তো চলছে, ঠিক না? চমৎকার নাটক, এবার শেষ হোক, কি বলেন? জাংকুক বড্ড উগ্র মেজাজে গম্ভীর হলো। একে ভয়ঙ্কর কিছু বলতে যাবে তখন দরজার নব মোচড়ানোর শব্দ এলো। দরজাটা খুলে যেতে সবাই বিস্ময় নিয়ে রুমে ঢুকলো। জাংকুক কি উত্তর দেবে বুঝতে পারছিল না, কিন্তু এই অবস্থা থেকে নিজেকে ছিন্ন করে বেরিয়ে গেল তে। জিনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো জিন, এরপর পিছু পিছু চলে গেল তের দিকে। বড় বউ মূর্তির মতো অবাক হয়ে আছেন। যাদের নিয়ে এতদিন যাবৎ বুক ফুলে গর্ব করতেন তাদের একই নমুনা। জিন পিছু পিছু গিয়ে ছাদের রুমে উপস্থিত হলে তে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি এ বাড়িতে থাকবো না, এক মুহূর্তের জন্য থাকবো না। আপনার ছেলেকে নিয়ে পক্ষ গাইতে আসবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনবো না। আমি চলে যাব, আমি আমার সাথে চলে যাব। জিন ছুটে এসে দুই হাতে থেকে ধরে ঠান্ডা হতে বলল, টেনে টেনে বিছানায় বসালো। মিনিটের ভিতরে চঞ্চল এসে হাজির। তিনি এসে সোজা মেয়ের গালে চর বসাতে নিচ্ছিলেন। তড়িঘড়ি করে হাত আটকালো জিন। নিষেধের সুরে বলল, এ কি করতে যাচ্ছেন? এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন? এটা পাপ। ওর কথা শুনুন, মাথা ঠান্ডা করুন। এভাবে রাগ করলে লাভ নেই ভাবি, বসুন, এদিকে আসুন। চঞ্চল ভয়ঙ্কর চাহনিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। কোনোদিন এই শান্তশিষ্ট মেয়ের কাছ থেকে এমন অভদ্র আচরণ দেখবেন মোটেও আশা করেননি তিনি। দুই গাল লাল করে মারতে ইচ্ছে করছে। কত বড় বেয়াদব, স্বামীর সাথে রাগ দেখায়, জিনিস ভাঙচুর করে। চঞ্চল নিজের শান্ত রূপ ছেড়ে জোর করে বলল, তুই হলি মেয়ে মানুষ, তোর মেজাজ থাকবে জলের মতো। তুই কোন সাহসের জামাইয়ের সাথে অভদ্রতা করবি? তোর এত বড় সাহস কবে জন্মালো? কার উপর বাড়াবাড়ি দেখাস তুই? তোর শিয়ানাগিরি দেখে থাপড়ে সোজা করতে ইচ্ছে করছে। ফাজিল শয়তান, তুই আবার ভাবির ওপর গলাবাজি করছিস? তোকে তো আমি। তীব্র ক্ষোভে আবার এগোতে নেয় রঞ্জন। অমনি জিন জাপটে ধরে ধরে সরিয়ে দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য মাথা ঠান্ডা করতে বলে। আকস্মিকভাবে এমন ঘটনা দেখে বাকরুদ্ধ সবাই। সবার অবস্থা স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। অন্ধকারে হাতড়ে অবলম্বন খোঁজার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আজ বিশাল সমস্যায় পা বাড়িয়েছে। জাংকুক মুখ ধুয়ে নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল। জিপ ছুটিয়ে কাউকে না বলে চলে গেল। সারাদিনের মধ্যে আর ফিরল না সে। তে ততক্ষণে শান্ত হলেও জেদের জন্য দাও দাও করে চলছে। দোষ কি জাংকুকের না? প্রথমে বিয়ের ব্যাপারটা নিয়ে জোরে সোরে ধাপ্পা মারলো, ভুল বোঝাবুঝি বাড়লো। এরপর সোজা সাপটা বুঝিয়ে দিল ছুটি কেটে দিয়েছে। কেন বাতিল করেছে? তের জন্যই না? তেই তো অশান্তির গোড়া হয়ে দাঁড়িয়েছে। এবার এখান থেকে চলে যাবে, মুখ ফিরিয়ে জীবনেও তাকাবে না। চোখ মুছে স্লাইডিং ডোরের লক খুলে বাইরে বেরোলো তে। এক দৌড়ে ছুটে গিয়ে বড় বউ রুমে ঢুকলো। বড় বউ ঘুমায়নি। সে তেকে ঢুকতে দেখে চোখ খুলে তাকালো, অবাক হয়ে বলল, এত রাতে আসলি? জামাই ফিরেছে? তে সেসব কথা উপেক্ষা করে নিজেই বলতে লাগলো, আমাকে সঙ্গে নিয়ে চলো বড় মা, আমি এখানে থাকতে চাই না। আপনি কি আমার খরচটা বহন করতে পারবেন না? বড় বউ বিস্ময় সূচকে বলল, খরচ মানে? তুই এখানে থাকবি না কেন? এগুলো কেন বলছিস তে? তোর মা শুনলে? তে বাধা দিয়ে বলল, বলো বড় মা, তুমি কি আমার আবদারগুলো শুনবে না? আমাকে রেখে যাবে এখানে? আমাকে নিয়ে চলো না বড় মা, আমি থাকবো না এখানে। গোটা রাত পেরিয়ে দিনের আলো ফুটলো। জাংকুক ফিরল না। বাড়ির সবাই ঘুম থেকে উঠলেও নাস্তা গলা দিয়ে নামলো না। তের সাথে কেউ কথা বলতে পারছে না।
তে নিজেকে রুমবন্দি করে আলাদা রেখেছে। আয়ু সেই রাত থেকে কিছু বলার জন্য হাঁসফাঁস করেছে। বড় বউ একটু আগে জঞ্জুনকে বুঝিয়ে দিয়েছে। তেও তাদের সঙ্গে গ্রামে ফিরে যাচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে সবকিছু বন্দোবস্ত করতেই আসরের আজান দিল। ইউনু জিনের আদেশে মাইক্রো নিয়ে হাজির হয়েছে। লাগেজ সিস্টেমের সব ব্যাগপত্র তুলে দিচ্ছে। সুবিন চোখের সামনে দুঃস্বপ্নের মতো মুহূর্ত চলছে। এই তো ঘুম ভাঙলেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এমনটা হলো না। সকাল থেকে পাগলের মতো জাঙ্কুকের খোঁজ করে যাচ্ছে। ওর সঙ্গী মিনহকেও রীতিমতো কল দেওয়া হয়েছে। মিনহক কিচ্ছু জানে না। সুবিন বিমর্ষভাবে মুখ তুলে বলল, কি থেকে কি হয়ে গেল? ভাবি যে চলে চাইতেছে, ওই সারা তো এখনো জানে না। কেমনি খবরটা পাঠায়? ফোনটাও সাথে নিয়ে যায় না, রুমের মধ্যে পড়ে আছে। জনু শান্ত গলায় বলল, এখন এসব বলে লাভ নেই। আজকে যদি ভাবি বিদায় হয়, শুধু বুঝে রাখ, জাঙ্কুক এখানেই শেষ। ওর দোষের জন্য ভাবি এখান থেকে চলে যাচ্ছে। এমনি এমনি একটা মানুষ এতটা রেগে যাওয়ার কথা না। হাতে ছোট্ট সাইড ব্যাগ নিয়ে তে বেরিয়ে আসলো। সবার আগে তে চলে এসেছে, বাকিরা আস্তে ধীরে নামছে। জনু ডোর টেনে দিতে তে চুপচাপ গাড়িতে উঠে বসলো। জানলার ধারে সিটটা দখল করতেই মেন গেট দিয়ে শব্দ হলো। সবাই মেন গেটের দিকে তাকাতেই কালো জিপটার আগমন দেখতে পেল। তে তখন কোলের উপর বই খুলে রেখেছিল, যেন কিছুই শোনেনি এমন একটা ভাব নিয়ে শান্ত রইল। জিপটা গ্যারেজে ঢুকে মাইক্রোর দিকে খেয়ালে তাকালো জাঙ্কুক। মাইক্রোতে কে বসে আছে সেটা ভালোভাবে লক্ষ্য করেনি। বাড়ির দিকে যেতে নিলে সুবিন চেঁচিয়ে ডাকলো, জাঙ্কুক, এই জাঙ্কুক। জাঙ্কুক পা থামিয়ে কপালের ঘাম ঝেড়ে বলল, বল। সুবিন সাথে সাথে উত্তর দিল, ভাবি চলে যাচ্ছে। ক্লান্ত নির্ঘুম অন্যমনস্ক ছিল জাঙ্কুক, তাই কথা শুনতে না পেয়ে বিরক্ত হয়ে ফের যেতে নিল। বড় বড় পা ফেলে এগোতেই নিলে তাড়াহুড়ো কণ্ঠে সুবিন আবারও চেঁচিয়ে উঠল, ওই শালা, তোর বউ চলে যাইতাছে। বজ্রের মতো চোখ বড় বড় করে থামলো। সিঁড়ির ধাপে পা ফেলার জন্য পা উঠিয়েছিল, সেটা নামিয়ে পিছু ফিরে তাকালো জাঙ্কুক। এবার তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি গাড়ির দিকে গেল। জাঙ্কুক রোবটের মতো প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে। কানে কি স্পষ্ট শুনেছে বউ চলে যাচ্ছে? জাঙ্কুককে আসতে দেখে ইউনু আর সুবিন সেখান থেকে কেটে পড়ল। জাঙ্কুক ধীর পায়ে এগোতে এগোতে মাইক্রোর কাছে এসে দাঁড়ালো। মাইক্রোর ভিতর খুব মনোযোগের সহিত শেষ বিকেলের মেয়ে পড়ছেতে বইটা কোলের উপর নমনীয় ভঙ্গিতে রাখা। জাঙ্কুক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে ছোট গলায় বলল, কোথায় যাচ্ছ? পুরো এক পাতা পড়ার পর বইটা বন্ধ করল তে। না পড়া পর্যন্ত ততক্ষণ চুপ ছিল সে। বইয়ের ফাঁকে বুকমার্ক ঢুকিয়ে সেটা পাশে রেখে দিল। জানলার বাইরে দৃষ্টি দিয়ে বলল, আপনার মুখটা একটু ভিতরে আনুন। রোবটের মতো কমান্ড মেনে মাথাটা নিচু করলো জাঙ্কুক। জানলার কাছে মুখটা আনলে তে জানলার গা ঘেঁষে বসলো। জাঙ্কুকের মুখটার দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলল, দোষটা কি আমার ছিল? কেন আমাকে বুঝতে পারলেন না জাঙ্কুক সাহেব? আপনাকে তো নিজের সবটা দিয়েছিলাম, যে আদর যত্ন ভালোবাসা আমাকে শিখিয়েছিলেন, আমি তো সবই আপনার কাছে সঁপে দিয়েছিলাম। নিজের কাছে কিচ্ছু জমা রাখিনি। তবু দিন শেষে এই দিনটা দেখতে হলো। ছেড়ে যাওয়ার যদি কপালে লেখা থাকতো, তাহলে কেন আপনার সাথে দেখা হয়েছিল? আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার কপাল যে এত খারাপ। বাবা না থাকলে বুঝি মেয়ের মূল্য নেই। আপনি ভালো করে জানতেন আজ আপনার যাওয়াটা আমি মেনে নিতে পারি না। সেই আপনি আমাকে কাল সকালে যাওয়ার কথা শোনালেন। একসময় 2 দিন থাকার জন্য প্রচণ্ড আফসোস করতেন। আজ আপনি ছুটি বাতিল করে দিলেন। কার জন্য করলেন? আমার জন্য? আমার জন্য না ছুটি বাড়িয়ে ফেলতেন? কই গেল ওই দিন? আর কোনোদিনও অভিযোগ করব না। আপনি ডাকলেও ফিরব না। যেখানে থেকে ওই নোংরাকে এনেছিলেন, আজ সেই নোংরা আসল জায়গায় ফিরে যাচ্ছে। এখানে লিজার মতো স্মার্ট মেয়ে আর জাঙ্কুকের মতো ব্যস্ত মানুষের বড্ড হাহাকার। নোংরা গেঁয়ো জঞ্জালদের কোনো জায়গা নেই, একদম নেই। ম্লান হাসিতে অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে তে। বিষাদের হাসিতে ভিতরের সমস্ত যন্ত্রণা উৎকণ্ঠা শক্তভাবে চেপে রেখেছে। গালের উপর অশ্রু ঝরে পড়ছে। বাঁধ ভাঙার মতো চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কোলের উপর টপ টপ করে বর্ষণ হতেই ভাঙচুর গলায় বলল, আপনি চাইলে কাগজ পাঠিয়ে দিন।
আমি সই করে দেব। দাঁত শক্ত করে চোখ কুচকালোতে বিভৎস শব্দগুলো ঠোঁট দিয়ে বেরোচ্ছে না। কেউ গলা যেন চেপে ধরেছে, ঢোক গেলেও শুষ্ক গলাটা ভিজছে না। কণ্ঠনালী রুক্ষ হয়ে আছে। মাথা নিচু করে নাক টানলোতে দু চোখের উপর তর্জনীয় বৃদ্ধাঙ্গুল চেপে অশ্রু নিংড়ে ফেলল। কয়েক মিনিট পর নিজেকে ধাতস্থ করে মাথা তুলল। জানলার কাছে জাঙ্কুকের মুখটা এখনো শান্ত স্বাভাবিক, পুরোপুরি প্রতিক্রিয়া শূন্য, নির্বিকার। তে হালকা একটা ঢোক গেলে জাঙ্কুকের মুখটা আদর করে ধরল। মুখটা দুই হাতে টেনে আদ্র চোখে বলল, এটাই শেষবার, আর আপনাকে চুমু খাবো না। শেষ বাক্যটা বলতে গিয়ে ডানে বামে মাথা নাড়ালোতে মুখ এগিয়ে ঘনিষ্ঠ হতে জাঙ্কুক চোখ বন্ধ করলো। উষ্ণ জোড়ায় তীব্র আকুলের ছোঁয়া পেতেই সবটুকু আদর মিলিয়ে দিল তে। উন্মাদের মতো অষ্টযুগলের উপর অধিকার ফেরালো সে। শেষবারের মতো জাঙ্কুকের সবটুকু মায়া কাঙালের মতো টেনে নিল। শুষ্ক খরার মাঠ যখন আশ্রান্ত বাড়িধারায় সতেজ হয়ে ওঠে, মাটি তখন বৃষ্টির জল শুষে শুষে সরস নবীনে পৌঁছায়, তেমনি ব্যাকুল আকাঙ্ক্ষায় জাঙ্কুকের অতল স্পর্শী ছোঁয়ায় অধীর হলো তে। অষ্টজোড়া মুক্ত করে জাঙ্কুকের দিকে চোখ খুলে তাকালো। লাল হওয়ার টকটকের ঠোঁট দুটোর দিকে এক ঝলক তাকালো তে। জাঙ্কুক চোখ খুলে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। তে আবার একটুখানি হেসে দিল। হাসতেই দুই চোখের কোণ থেকে টপ টপ করে অশ্রু পড়ল। জাঙ্কুকের কাটা গালটার দিকে দৃষ্টি রাখলো সে। নরম চোখে তাকিয়ে থাকতেই বৃদ্ধাঙ্গুলে কতটা আলতো করে ছুঁয়ে দিল। মাঝে দূরত্বটুকু ঘুচিয়ে সেভহীন গালটায় নিজের গাল রাখলো তে। ধারালো বাঁ গালে নিজের গাল মিলিয়ে চোখ বন্ধ করে নিল। পারফিউমের ঘ্রাণটা নিঃশ্বাসের তালে তালে পাচ্ছে, পরিচিত ঘ্রাণ। গায়ের মিঠে মিঠে সুবাসটা তে শেষবারের মতো অনুভব করলো। ঠোঁট এগিয়ে গালটায় চুমু খেলো তে। খোঁজা খোঁজা ধারযুক্ত দাড়িগুলো সূর্যের মতো তে ঠোঁটে ঢুকে গেল। ঠোঁট নামিয়ে সেই ক্ষত স্থানটার কাছে মুখ আনলো তে। কাটা জায়গাটার উপর নিঃসংকোচে ঠোঁট চেপে কারো চুমু খেলো। ক্ষতটায় আকস্মিক ব্যথা লাগলে জাঙ্কুক চোখ খিঁচুনি দিল। জল শক্ত করে ব্যথাটা ভিতরেই চেপে রাখলো। তখনই কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, একদিন আপনার জন্য আমার কোমরে ক্ষত হয়েছিল। আপনি সেই জায়গায় ঠোঁট ছুঁয়ে প্রথম চুমু খেয়েছিলেন। আজ আমার ভুলে আপনার গালে ক্ষত হলো, আমিও সেই জায়গাটা ছুঁয়ে দিলাম। জাঙ্কুক সাহেব, আপনার চুমুটা ফিরিয়ে দিলাম। পারলে সবটুকু আপনার কাছে ছুঁড়ে দিতাম। পারলাম না। আপনি ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আপনাকে আমি শান্তি দিলাম, আজ থেকে শান্তি দিলাম। আপনার যাত্রা শুভ হোক। গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘোরালো তে। অজরের চোখ থেকে টুপটুপ করে জল পড়ছে। নিঃশব্দে অন্তঃস্থলে দহন বেড়ে যাচ্ছে। জাঙ্কুক ভালো থাকুক। হাতের তলায় চোখ চাপতেই জিনের গলাটা শোনা গেল। মায়ের কণ্ঠ শুনে বোধহয় জাঙ্কুক জানালা থেকে সরে এলো। চুপচাপ সবাইকে আগ্রহ করে বাড়িতে ঢুকে গেল। বড় বউ কিছু বলতে গিয়েও জাঙ্কুকের অবস্থা দেখে বললেন না। জেনি, রোজ, বাকি সবাই মাইক্রোতে বসলো। তে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজেকে আড়াল করার জন্য মাথা নুয়ে রাখলো। জনু স্লাইডিং ডোরটা এক টান দিয়ে বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে উঠে মাইক্রো স্টার্ট দিল সে। মাইক্রোটা যখন মৃদু ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো, তখন দূর থেকে একাকী ছাদে দাঁড়িয়ে দেখছিল জাঙ্কুক। মুখটা গম্ভীর আকারে শক্ত হয়ে আছে। গাড়িটা যখন মেন গেট পেরিয়ে চলে যাচ্ছিল, তখন বুকের ভিতর মোচড়ে ওঠার মতো অসহ্য ব্যথা লাগলো। তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো জাঙ্কুক। তার পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে দুই চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বিকেলের হাওয়াটা সবটুকু নীরবতাকে ছিন্নভিন্ন করে দিল। জাঙ্কুক ধীর গতিতে মাথা নুয়ে ফেলল। তীব্র হাহাকারের সাথে ভিতরটা এফুর ওফুর হচ্ছে তার। ডান পকেট থেকে সাদা কাগজের খামটা কাঁপা কাঁপা হাতে বের করলো। দুর্বল হাতে সাদা খামটা রেলিংয়ের উপর রাখলো। খামটার দিকে এক পলক তাকাতেই ভিতরে যেন দুমড়ে মুচড়ে নিংড়ে এলো তার। আর পারল না জাঙ্কুক। তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলল। দুই চোখ থেকে অবাধ অশ্রু টপ টপ করে সাদা খামটার উপর পড়ছিল। খামের উপর নীল রঙের লেখাটা নোনা জলের জন্য নষ্ট হয়ে গেল। জাঙ্কুক চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো বিধ্বস্ত হয়ে থেমে থেমে বলতে লাগলো, যতটা যত্ন দিয়ে তাকে ভালোবেসেছিলাম, ততটা অযত্ন করে আমাকে ফেলে গেল। Yeah.
শেষ হলো। তবে কথাই বলে না, কিছু কিছু গল্প শেষ হলেও হয় না। জানি না পরবর্তী জীবনের টেকুকের সাথে কি হতে যাচ্ছে। জানতে হলে চোখ রাখো। গল্পের পরবর্তী অধ্যায়ের কাহিনী জানতে পারবে সিজন 2-তে। সো ওয়েট ফর সিজন 2। ডুবে ডুবে ভালোবাসি।